আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। তাজু ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। তোমাকেও অভিনন্দন বিজয়ের ধন্যবাদ মাসের। দাদা। হ্যাঁ। আহ, আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, ডক্টর আব্দুল আওয়াল। আওয়াল ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ লোপা। আমিও বিজয়ের মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তোমাকে সহ সব দর্শকবৃন্দকে। আম, তাহলে আমরা আমাদের কথা আলোচনা শুরু করি। তাজু ভাই, আপনি বীর মুক্তিযোদ্ধা। আপনার অনেকগুলা পরিচয়, তার মধ্যে সবচেয়ে যে পরিচয়, বড় পরিচয়, সেটা হচ্ছে আপনি একজন মুক্তিযোদ্ধা। আপনি আমাদেরকে এই দেশটা দিয়েছেন আপনারা। এই বিজয়ের মাসে আজকে দিনে দাঁড়িয়ে, আহ ডিসেম্বরের আজকে 3 তারিখ, আপনি কিছু বলুন আমাদের শহীদ, আমাদের মুক্তিযোদ্ধাদের স্মরণে, হ্যাঁ, বঙ্গবন্ধু। শহীদদের স্মরণ করছি। বীর মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছেন তাদের প্রতি শুভেচ্ছা এবং যুদ্ধের বিজয়ের অভিবাদন তাদের জন্যে। শহীদদের তো স্মরণ করছি, আর আমাদের যারা নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধে সেই সব নেতা, বঙ্গবন্ধু সহ সকল নেতা, সকল স্তরের নেতাদেরকে আমি অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাই আমাদের স্বাধীনতার জন্যে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ ভারত। সেই সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেভাবে আমাদের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিলেন, আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের যাবতীয় উপাচার এবং সহায়তা প্রদান করেছিলেন, আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছিলেন, সেজন্যে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি ভারতের সরকার ও জনগণের কাছে। আমি দেখেছি ভারতের, বাংলাদেশের চারদিকে যে আমাদের মানে ভারতের যে রাজ্যগুলো, যেমন ত্রিপুরা, মেঘালয়, আসাম, জলপাইগুড়ি, পুরোটা পশ্চিম বাংলা, আমাদের শরণার্থীরা তো খুব বেশি দূরে যাননি, পায়ে হেঁটে সীমান্ত অতিক্রম করেছেন। এবং 1 কোটি মানুষ রাতারাতি বেড়ে যাওয়াতে, 3, 4, 5 মাসের মধ্যে এত শরণার্থী হওয়াতে একটা বিপুল মানে একটা ইমব্যালেন্স হয়েছে, ইকোলজিক্যাল এবং ইকোনমিক্যাল, যে পুরো পশ্চিমবঙ্গের বা এই রাজ্যগুলোর মানুষের জীবনযাপন বিপুলভাবে ব্যাহত হয়েছে, ডিস্টার্বড হয়েছে। হ্যাঁ, কিন্তু তারা এটাকে সহ্য করেছেন। তাদের তো এটা এটা সামলানোর দরকার ছিল না, তারা সহানুভূতি দেখিয়েছেন। আমাদের স্বজন হারানো মানুষ সীমান্ত অতিক্রম করার সময় ব্রাশ ফায়ারের মধ্যে মরে গেছে, স্বজনদের লাশ ফেলে রেখে নিজের জীবন বাঁচাতে সীমান্ত অতিক্রম করেছেন শরণার্থীরা। সেই ভেঙে পড়া মানুষগুলোকে আশ্রয় দিয়েছিলেন ভারতের সরকার। তো কৃতজ্ঞতা সেইখানে। আর আজকে এই যে 9 মাসের যে যুদ্ধ, আমরা যে যুদ্ধে জয়েন করলাম, সৈন্য হলাম, মুক্তিযোদ্ধা হলাম, এগুলো হুট করে কিন্তু হয়নি। চোখের সামনে যখন দেখেছি নিরপরাধ মানুষকে গুলি করে মারা হচ্ছে, পথে ঘাটে লাশ পড়ে আছে, মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে, যথা সর্বস্ব লুট করছে মানুষের, পলাতক পালিয়ে যাচ্ছে, নিরাপদ আশ্রয়ে যাচ্ছে, চলে যাচ্ছে মানুষ, তাদেরকে আক্রমণ করে সর্বস্ব লুট করে তাদেরকে কুবিয়ে মেরে জবাই করে হত্যা করেছে রাজাকার আলবদর বিহারীরা। হুম। তো সেই সব দেখে মনে হয়েছে যে এগুলোর প্রতিবাদ করতে হবে, এবং ওপার থেকে স্বাধীন বাংলা বেতারে ভেসে আসছে মুক্তিযুদ্ধের ডাক।
বঙ্গবন্ধুর ভাষণ, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, মাথার ভিতরে এই একটা আদেশ বেজেই চলেছে ক্রমাগত। লোপা, 17 বছরের আমি একটি নব্য যুবক, আমি ঘর ছেড়েছি অনুমতি না নিয়েই, পালিয়ে যাওয়া বলতে গেলে বাবা মায়ের আঁচল থেকে। আমি সীমান্ত অতিক্রম করে যুদ্ধে যোগ দিয়েছি, যুদ্ধে ট্রেনিং নিয়েছি, অস্ত্র হাতে নিয়ে শপথ করেছি যে আমৃত্যু আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করব। মৃত্যু না হওয়া পর্যন্ত আমার অস্ত্র আমি কারো হাতে দেব না, আমি লড়াই করার জন্য সেই অস্ত্র ব্যবহার করব। এটা ছিল প্রতিজ্ঞা আমাদের, বাংলাদেশের প্রতি অনুগত থাকব। এই প্রতিজ্ঞা আমরা করেছিলাম সেদিন, সব সব মুক্তিযোদ্ধা করেছে। তো তারপরে এই যে স্বাধীনতা যুদ্ধ হলো, যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের জীবন গিয়েছে, সবচেয়ে বড় কথা যে এই মানুষগুলো যারা বেঁচে আছেন তারা যে গভীর একটা বেদনা নিয়ে, দুঃখ নিয়ে বেঁচে আছেন, সেটা কিন্তু আমরা বিজয়ের দিনে ফিরে তাকাইনি। এটা এক ধরনের, আমি কি বলবো, মানে হয়তো মানুষের মন এরকমই। বিজয়ের আনন্দে আমরা ধেয়ে গিয়েছি হাতে বাংলাদেশের পতাকা নিয়ে, পেছন ফিরে দেখিনি আমার যে বোনটিকে ফক্সহোলের ভেতরে দিনের পর দিন, মাসের পর মাস ধর্ষণ করেছে পাকিস্তানি পশুরা, যাদেরকে ধরে নিয়ে গিয়েছিল রাজাকারেরা। তাদের দিন কেমন কাটছে, তাদের শরীরের স্বাস্থ্যের কি অবস্থা, তাদের চিকিৎসা, তাদের খাদ্য, তাদের পরিবার, তাদের ঘরে ফেরা, এসব নিয়ে আমরা ভাবিনি। আমরা বিজয় উল্লাস করেছি, বিজয়ের দিকে এগিয়ে গিয়েছি। তো আরো একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে বিজিত হওয়ার পরে যারা হেরে গিয়েছিল তাদের প্রতি আমরা ক্ষমাশীল হয়ে উঠেছি। আওয়াল ভাই, লোপা, একটা কথা বলি, কেউ ক্ষমা না চাইলে তাকে ক্ষমা করতে হয় না। তুমি নিজের মনের ভার মুক্ত হওয়ার জন্য তুমি ক্ষমা করে দিলে, কিন্তু সেই অপরাধী তার অপরাধ স্বীকার করেনি, সে আবারও এই অপরাধ করবে। হ্যাঁ, সেই ধরনের তার মানসিকতা, এবং তুমি তাকে ক্ষমা করে দিয়ে চলে গেলে। হ্যাঁ, তো আমরা যুদ্ধের পরে আমাদের বিজয়ের আনন্দ এতই প্রবল ছিল, কারণ আমরা তো ইতিহাস জানি, বাঙালি জাতি কখনোই স্বাধীন ছিল না। এরা ভূমিদাস ছিল, এরা জমিদারের ভৃত্য ছিল, জমিদারের অত্যাচার সহ্য করেছে শত শত বছর, মুঘল বাদশাদের অত্যাচার, কর দান এইসবের সয়েছে, রাজ রোষে পড়েছিল বাংলা, বারবার সেখানে সৈন্য পাঠিয়ে মানুষকে, বিদ্রোহী মানুষকে দমন করার চেষ্টা হয়েছে। এই বিদ্রোহ যে কেন দুটো ভাত কাপড়ের জন্য, সেটা কেউ খেয়াল করেনি। এই প্রথম বাঙালি জাতিকে মেরুদণ্ড সোজা করে দাঁড় করিয়ে দিলেন একজন নেতা তার বজ্র নির্ঘোষ কণ্ঠে, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা তোমার যুদ্ধ চালিয়ে যাবে, তোমরা দেশটাকে। এই যে স্বাধীনতার ডাক, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো সংগ্রাম তো সেই মুহূর্ত থেকে শুরু, আমরা তো রক্তপাত চাইনি। রাজু ভাই, হুম। আমরা আসবো আপনার সাথে এই কথাটা নিয়ে। আমরা অন্য মানে যে বিষয়টা নিয়ে আলোচনা আজকে করব, বিজয়ের মাসে অনেক কিছু হচ্ছে, বর্তমান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। তার আগে আপনার কাছে আসবো, আপনার কাছে আমি এখানে একটু রেখে যাই। আব্দুল আমাল ভাই, আপনি বিজয়ের মাসে আমাদের এই যে বর্তমান অবস্থাটা, এটা নিয়ে কিছু বলতে চান? ধন্যবাদ লুপা। আমি প্রথমে শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই সহ আমাদের সহস্র লক্ষা মুক্তিযোদ্ধাদেরকে, আমাদের 2,30,00,000 শহীদের প্রতি শ্রদ্ধা জানাই।
আমাদের 2 লক্ষর বেশি মা বোন যারা ইজ্জত হারিয়েছেন, সম্ভ্রম হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জানাই আমি আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই বাংলাদেশ আজকে আর বাংলাদেশ নেই। সেই বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট একটি সহিংস উগ্রবাদী গোষ্ঠীর আন্দোলনের প্রক্ষেপে আজকে বাংলাদেশ পরাজিত শক্তির হাতে আজকে পরিচালিত হচ্ছে। এটি আমার যেমন কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট আমার তাজুল ইমাম ভাই সহ যারা আর জীবিত আছেন মুক্তিযোদ্ধারা। এই কষ্ট দেখে যেতে হবে, তারা কোনোদিন ভাবে নাই। আজকে যখন দেখি যে এটিএম আজহারুল, তিনি জামাতের আমির, নায়েবে আমির, উনি কয়দিন আগে মৃত্যুদণ্ড থেকে কোনো নিয়ম নীতি তোয়াক্কা ছাড়াই উনি খালাস পেলেন। আর আজকে উনি বীর দর্পে দর্পে বললেন সর্বসাধারণের সামনে যে মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগ করে নাই, মুক্তিযুদ্ধ জামাত হইল, জামাত ইসলাম হইল মুক্তিযোদ্ধার দল। এই জন্য ওই যে আমাদের কবি লোপা, সেই আমাদের কবির নাম না কি, যে ওনার লেখক হুমায়ুন আজাদ। লেখক হুমায়ুন আজাদ, উনি বলেছিলেন যে একদিন হয়তো ওই মানে মুক্তিযোদ্ধাদের বিচার হবে এই দেশে, একদিন রাজাকাররা এদের শাসন করবে। সেই দিন উনি দেখে যেতে পারে নাই, কিন্তু আমাদের চোখে তো আজকে দেখছি। আজকে আরেকটা জিনিস বলি, ডাকসু, যাদেরকে সেকেন্ড পার্লামেন্ট বলা হয়তো বাংলাদেশের, সেই ডাকসুতে ছাত্র শিবির বিজয়ী হয়েছে। সেই ডাকসু মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদিকা, উনি বলেছেন, উনি কি বলেছেন যে সহস্র মুক্তিযোদ্ধাদের বিনিময়ে এই দেশ স্বাধীন, এই দেশ মুক্তি পেয়েছে একটা সহস্র। তার প্রতিবাদ আসছে যে সহস্র নয়, মুক্তিযোদ্ধাদের সংখ্যা 30 লাখের উপরে। এটাকে কমানোর শহীদদের জন্য শহীদদের শহীদদের, শহীদদের মুক্তিযোদ্ধা শহীদদের, শহীদদের 30 লাখ শহীদের শহীদ তত্ত্ব, এই 30 লাখ শহীদের সংখ্যা নিয়ে আমি বলতে গেলে বড় বড় পার্টি সহ, জামাত এবং অন্যান্য বড় পার্টি, বিএনপি নেত্রী সহ, তারা সবাই এই সংখ্যাটাকে কমানোর জন্য, শহীদের জন্য তাদের কি তীব্র প্রতিযোগিতা। সে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পর থেকে তারই একটা প্রতিযোগিতার একজন ডাকসুর নির্বাচিত মুক্তিযোদ্ধা বিষয়ক বলেছেন। এইটি কিভাবে মেনে দেওয়া যায়? সুতরাং আমি মনে করি লুপা, এই মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ আমরা পেয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজকে নেই। সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজকে পরাজিত শক্তির হাতে বন্দী। সেই বন্দির থেকে যখন আবার মুক্ত হবে, সেদিনই কিন্তু 71-এর বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের বাংলাদেশ আবার যেদিন ফিরে আসবে, সেদিনই আমরা আবার বিজয় উদযাপন করব। সেই এখন কিন্তু আমি সেই বিজয়টাকে, আজকের বিজয় মাসকে শ্রদ্ধা জানিয়ে বিজয়কে সেই ভাবে উদযাপন করার শক্তি সাহস পাচ্ছি না। সেই শক্তি আসুক, সেই দিন আসুক, এটি আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আওয়াল ভাই, আসছি আপনার কাছে। এবার আমি একটু আমাদের আরেকটা বিষয়, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। তাজু ভাই, সম্প্রতি আমাদের যে কেসটা আমরা জানি যে বিডিআর বিদ্রোহ যেটা হয়েছিল 2009-এর 25শে ফেব্রুয়ারি, না? তখন সেই বিদ্রোহের একটা বিচার হয়েছিল, অনেকের সাজাও হয়েছে, ফাঁসিও হয়েছে। এবং সেইটা নতুন করে আবার অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার একটা নিরপেক্ষ তদন্ত কমিশন তারা বলছেন বসিয়েছেন, এবং আবারও একটা রায় দিল। সেই রায়ে আওয়ামী লীগ সহ ফজলুর দোসর তাপস, এটার সমন্বয়কারী আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং আইনজীবী, এবং আওয়ামী লীগকে এটার দোষী সাব্যস্ত করা হলো। ইন্টারেস্টিং ব্যাপার, সেই সময় সেনাবাহিনীর তদন্ত কমিটির চিফ ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। উনি এখনো স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে বহাল তবিয়তে আছেন, এটা একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ হচ্ছে, সেই সময় খালেদা জিয়ার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন আপনার কাছে, আরেকটা মূল বিষয় যেটা আমি জানতে চাই, এই যে নতুন করে আবার তারা তদন্ত কমিটি গঠন করলো, তদন্ত হবে, তাহলে সেই সময় যাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, বিশেষ করে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে আবার ফেরত আনবে কিভাবে? মানে তাদের ওইটার ব্যাপারটা কি, মানে বিষয়টা কি হলো? এবার আপনি একটু ব্যাখ্যা করেন, আমি ঠিক বুঝতেছি না। না, মানে শোনো, বাংলাদেশের শাসন ব্যবস্থা একদম গোয়াল ঘর হয়ে গেছে, ওটা নর্দমায় চলে গেছে। হ্যাঁ, যেদিন প্রধান বিচারপতিকে ধমক দিয়ে এই এনসিপির সমন্বয়কারীরা পদত্যাগ করিয়েছে, সেদিনই শেষ।
এরপরে ডক্টর ইউনূস এসে উনি ওনার ইচ্ছা মতো কোর্টের রায় নিয়ে, নির্দেশ দিয়ে কোর্টের রায় করিয়ে উনি ওনার মানে ওনার যত মামলা সব খালাস করিয়ে নিলেন। হ্যাঁ, তো এতে প্রমাণ হয় যে বিচার ব্যবস্থা ফিনিশ, ডান। এখন এদের কাছে তুমি ন্যায় বিচার আশা করতে পারো না, কারণ ওরা এসেছে ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে, এবং যেগুলো উকিল সামলা গায়ে দিয়ে ওদেরকে ওখানে ইয়ে করছে, এটাকে সহায়তা করছে, এরা সবগুলো রাজনৈতিক দলের কর্মী, এবং এরা কোর্টের মধ্যে এমনকি অপরাধী সাব্যস্ত হওয়া, গ্রেফতার হওয়া, হাতে হাতকড়া পরা কি বলে রাজনৈতিক নেতাকর্মী যাদেরকে অপরাধী বলা হচ্ছে, এরা কোর্টে নিয়ে যাওয়ার সময় এদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে এইসব উকিল। ওখানে বিচার ব্যবস্থা বলে কিছু নেই। এখন এখন আমার কথা হচ্ছে গুলিমারি বিচার, বিচার তো মানি না, বিচারকও মানি না, এই সরকারই মানি না। আমার কথা হচ্ছে যে পুরনো ঘা যখন চুলকিয়েছেন, এবার আমি কিছু তথ্য দেই। আপনারা যারা শ্রোতা আছেন, আপনারা বিচার করেন না, আপনারা নিজেদের বুদ্ধি বিবেক দিয়ে বিচার করেন, অন্ধের মতো দলদাস কেন হবেন, তাই না? কে কি বললো না বললো, আপনার তো বুদ্ধি আছে। আপনি কি ছাগল নাকি? আপনার বুদ্ধি আছে। আপনাকে যারা ছাগল বানিয়ে গাধা বানিয়ে রাখতেছে, আপনি তাদের কথা শুনবেন না। আমি ঘটনাগুলো বলছি, আপনারা বিবেচনা করেন। 2009 সালে 6ই জানুয়ারি শেখ হাসিনা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মাত্র 1.5 মাসের মাথায় 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যা হয়। কিন্তু কেন? যে সরকার সবেমাত্র এসছে, সে কি তার নিজের পায়ে কুড়াল মারার জন্য? আর এখন যে বলছে ভারত এসে এগুলো করেছে, ভারত তো শেখ হাসিনার বন্ধু, তারা কেন বাংলাদেশের বিডিআর মারতে আসবে, তাই না? বিডিআরদের হয়ে আর্মি অফিসারদেরকে কেন মারবে ভারত? এগুলো মানে কোনো পাগল বটতলার উকিলও এই ধরনের যুক্তি মানবে না। শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে 25শে জানুয়ারি প্রথম সংসদ অধিবেশনের শুরুর মাত্র 1 মাসের মধ্যে বিডিআর বিদ্রোহ হয়। অধিবেশন শুরু হয়েছে, 1 মাসের মধ্যে বিডিআর বিদ্রোহ। বিডিআর হত্যাকাণ্ডের শিকার 57 জন কর্মকর্তার 33 জন হচ্ছেন আওয়ামী পরিবারের সদস্য। এদের বাবা চাচারা আওয়ামী লীগ করেন। এরা এরা তো আর সামরিক অফিসার, তারা রাজনীতি করবে না, কিন্তু এরা আওয়ামী পরিবারের সদস্য। হ্যাঁ, 33 জনই 57 জন অফিসারের মধ্যে। বিডিআর বিদ্রোহের মাত্র 4 দিন আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী দেশ ছেড়ে বিমানবন্দর দিয়ে পালাতে চেয়েছিলেন, কিন্তু কেন পারেননি, ধরা পড়ে গিয়েছেন। 25শে ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড, তার ঠিক একদিন আগেই 24শে ফেব্রুয়ারি সমগ্র বাংলাদেশ থেকে বিএনপি ও জামায়াত নেতাকর্মীকে ঢাকায় এনে বিএনপির শোডাউনের রহস্যটা কি? ওরা কি আশা করছিলেন যে এই বিডিআর হত্যাকাণ্ডের ভেতর দিয়ে, মানে আক্রমণের ভেতর দিয়ে একটা কু হয়ে যাবে, এবং আমাদের মানে ঠিক যেভাবে এই গত বছরের জুলাই হুজ্জত করে যেভাবে ক্ষমতা দখল হয়েছে, এক্স্যাক্টলি এই প্ল্যানটাই ছিল, কারণ কর্মীদেরকে নিয়ে এসছিল। কিন্তু কেন হয়নি সেটা আমি বলছি, সেখানে আসছি, পয়েন্টগুলো বলে নিই। বিডিআর বিদ্রোহের দিন থেকে পরবর্তী 2 দিন বেগম জিয়া কোথায় আত্মগোপন করেছিলেন? পাকিস্তান এম্বাসিতে। কারণ লোপা, তুমি জানো না যে এই অভ্যুত্থান সফল হবে, অভ্যুত্থানের চেষ্টা সফল হবে কি হবে না? এইরকম কেসের মধ্যে তুমি পালাবার রাস্তা তো আগে দেখে রাখবে। ঠিক খালেদা জিয়া তাই করেছিলেন, উনি পালাবার রাস্তা আগে থেকেই নিরাপদ করে রেখেছিলেন। কারণ বিডিআররা বেরিয়ে আসবে, তারা প্রধানমন্ত্রীকে হত্যা করবে, তারা গণভবন বা কি বলে আমাদের ক্যাবিনেট হাউস আক্রমণ করবে, সব ধ্বংস করে দেবে,
যখন বিএনপি জামাতের নেতাকর্মীরা রাস্তায় বেরিয়ে আসবে, এই ধরনের একটা হুজ্জত প্ল্যান ছিল। ঘোলা পানিতে মাছ শিকার করার যে একটা কথা আমরা বলে থাকি, এটাই প্ল্যান ছিল। হ্যাঁ, এই প্ল্যানের কথাটা একটু মনে রাখেন আওয়াল ভাই, আমি আসছি আবার। হ্যাঁ, বিডিআর বিদ্রোহের মাত্র 5 দিন আগে 2009 সালের 20শে ফেব্রুয়ারি পাকিস্তানের প্রেসিডেন্টের দূত জিয়া ইস্পাহানির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক কিসের ইঙ্গিত? মাত্র 5 দিন আগে। ওকে, বিডিআর বিদ্রোহের দিন রাতে 1টা থেকে 6টা পর্যন্ত, রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত তারেক রহমান খালেদা জিয়াকে 45 বার ফোনে কল করেছেন, আলোচনা করেন। তা করতেই পারেন, একজন ছেলে মাকে তো দেখবেই, তাই না? যদিও এখন দেখতে আসছেন না, মরে যাচ্ছেন উনি। যাকগে, তো এটা আমার কাছে মনে হয় যে এখানে নির্দেশ, কনস্পিরেসি এসব ছিল। আমি আসছি সেখানে। 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা মামলায় জজ মিয়া নাটকের পর্দা ফাঁস করেছিলেন মেজর শাকিল। মেজর শাকিল এটাকে উদ্ঘাটন করেছিলেন। এই জন্য মেজর শাকিল ও তার স্ত্রী নাজনীনকে সেদিন নৃশংসভাবে হত্যা করা হয়। এদেরকে মেরে কুবিয়ে পুড়িয়ে এদের লাশ ফেলে দিয়েছে। ওদের রক্তের ডিএনএ থেকে এটা মানে গবেষণা, লাশ পাওয়া যায়নি, ও পাওয়া গিয়েছে শুধু ওদের রক্তের ডিএনএ। জঙ্গি বাংলা ভাই শায়ক আব্দুর রহমান ও সানিদের গ্রেফতার করতে ভূমিকা রেখেছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তান বিডিআর ঊর্ধ্বতন কর্মকর্তা গুলজার হোসেন। তাকে কেন সেদিন হত্যা করা হলো? কারণ উনি জঙ্গি ধরেছিল। জঙ্গি যারা ধরেছে তাদেরকে মারা হয়েছে, আওয়ামী লীগের সন্তান যারা তাদের কি মারা হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা তাদের কি মারা হয়েছে। তো এবারে পিলখানা বিডিআর হত্যাকাণ্ডে জড়িতদের অন দ্য স্পট থেকে ধরে আনা, তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও আসামি পক্ষের হয়ে মামলা লড়া ব্যারিস্টার মওদুদ, ব্যারিস্টার রফিক মিয়া, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার জয়নাল আবেদিন, এরা সবাই বিএনপির দলের নেতা। সেদিন খুনিদের পক্ষে আদালতে দাঁড়িয়ে বিএনপি ও জামাতের আইনজীবীগণ মামলা লড়েছেন। কাদের পক্ষে? যারা হত্যা করেছে তাদের পক্ষে, যারা নিহত হয়েছেন তাদের পক্ষে নয়। এবারে বিডিআর হত্যাকাণ্ডে 57 জন সেনা সদস্য সহ তাদের পরিবার মিলে সর্বমোট 78 জন মানুষ নিহত হয়েছেন। তাদের অধিকাংশই ছিলেন মুক্তিযুদ্ধের সমর্থক। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন নিজেই তার নিয়োগকৃত ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করবেন? তিনি তো নিজেই নিয়োগ দিয়েছেন এদেরকে, আর তাও 1.5 মাসের মাথায়। হ্যাঁ, উইকিলিক্সে ফাঁস হওয়া নথিতে বিডিআর বিদ্রোহের সরাসরি তারেক জিয়া ও পাকিস্তানের আইএসআই এর প্রমাণিত তথ্য উপস্থাপন করা হয়। এছাড়া 2009-এ পাঠানো কেবল নাম্বার একটা 20615 কনফিডেন্সিয়ালে বলা হয়েছে, হরকাতুল জিহাদ হুজি জামাতি ইসলামী সহ ইসলামী জঙ্গি সংগঠনের জড়িত থাকার তথ্য প্রমাণ সহ 2009 সালের এপ্রিল মাসেই ফাঁস করা হয় উইকিলিক্স। ওকে, তো আমরা জানি যে তারেক জিয়া, পাকিস্তান আইএসআই এবং এই জামাতে ইসলাম জঙ্গি সব একসঙ্গে মিলে এরা এই বিদ্রোহ তৈরি করেছিল, উস্কানি দিয়েছিল, এটাকে ঘটিয়েছিল। কিন্তু আলটিমেটলি ওরা যা করতে চেয়েছে সেটা হয়নি। সম্ভবত আর্মি ইন্টেলিজেন্স সব জেনে ফেলেছে, সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, অফিসাররা এটাকে ট্যাকেল করেছেন ঠিক মতো। এটার জন্য অবশ্য ক্রেডিট শেখ হাসিনাকে দিতে হবে। তো সেটা দিতে গেলে এখন আবার মানে ওটা অন্যরকম একটা অ্যানালজি করতে হবে আমাকে। আমি যাচ্ছি না, আমাদের সময় কম। ওটা প্রাজ্ঞ দর্শক যারা আছেন, শ্রোতা যারা শুনছেন, আপনারা নিজেরা বিবেচনা করবেন কেন সদ্য প্রধানমন্ত্রী হওয়া, সদ্য ক্ষমতায় যাওয়া একটি দল
মিলিটারিদের সঙ্গে কেন লড়াই করবে? আমরা তো দেখলাম এনসিপি মিলিটারির কোলে চড়ে সেই গোপালগঞ্জ থেকে ফিরে আসলো। হ্যাঁ, তো যারা ক্ষমতায় থাকে তারা তো মিলিটারির সঙ্গে ভালো সম্পর্ক রাখে। শেখ হাসিনারও সম্পর্ক ভালো ছিল, তিনি কেন তাদেরকে হত্যা করে চটিয়ে দিতে যাবেন? এটা যে কোনো আহাম্মকও বুঝবে। গোটা জাতিকে আহাম্মক ভাবছেন এই ইউনূস সরকার এবং তার গঙেরা। জাতি তো আহাম্মক নয়। একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন, একজন খেটে খাওয়া শ্রমিককে জিজ্ঞেস করেন, একজন মাঠে কাজ করা কৃষাণ মজুরকে জিজ্ঞেস করেন, মহিলাকে জিজ্ঞেস করেন, ওরা বলে দেবে। ওরা জানে, ওরা জানে কি ঘটছে বাংলাদেশে। মিথ্যা কথা বলে তো কোনো লাভ নাই। আর মিথ্যা কথা বারবার বললেই যে এটা সত্যি হয়ে যাবে তাও না, কারণ গোয়েবলসের থিওরি মানুষ জেনে গেছে। জেনে যাওয়ার পরে ওই থিওরি আর কাজ করে না। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে সেনাবাহিনী ২৯টি সামরিক অভ্যুত্থান করেছে, যার প্রায় ২২টি করা হয় স্বৈরাচারী জিয়া সরকারের সময়। ২২ বার অভ্যুত্থান, এবং উনি সেখানে হত্যা করেছেন কত লোক? ১,১১৪ জন সম্ভবত, আমি আসছি সেখানটাতে। হ্যাঁ, বিডিআর বিদ্রোহের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাতের চেষ্টা ব্যর্থ হলে ২০১১ সালে আরেকটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের চেষ্টা করে বিএনপি ও জামাত। ২০১১ সালে, ওটার খবর আমি খুব ভালো করে জানি না। বিডিআর হত্যাকাণ্ডে যেসব ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা হত্যা করা হয়, এদের কেউ কি বিএনপি ও জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলেন? কেউ ছিলেন না। এখন যেরকম আছেন, এই যে তুমি যাকে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রতি উপদেষ্টা বললে, এই লোক তখনও সামরিক বাহিনী ছিল, এখন এসে সে এই রাজনৈতিক দলের সঙ্গে তলবিবাহক হয়েছে। বিডিআর বিদ্রোহ শুধু জাতীয় ট্র্যাজেডি নয়, এটা ছিল রাজাকারের বিচার বাধাগ্রস্ত করা শেখ হাসিনা সরকার উৎখাতের একটি দেশি বিদেশি ষড়যন্ত্র। ওরা আসলে ওই ঘাতক দালালদের, যুদ্ধাপরাধীদের বিচারটা যাতে করতে না পারে সেই চেষ্টা করেই এইগুলো করা হয়েছে। হ্যাঁ, এই যে মানে বিভিন্ন সময়ে তোমার কু করার চেষ্টা, এজিটেশন করে ধসি সরকার নামানোর চেষ্টা শেখ হাসিনার আমলে, এগুলো বেশিরভাগই ছিল ওই জামাতের এজেন্ডা। জামাত এবং বিএনপির ভেতরে লুকিয়ে থাকা মুসলিম লীগের সদস্যদের এটাই ছিল চেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে ইউনূস কোন আইনের বলে জেল থেকে ছেড়ে দিলেন? এইবার আসছি আসল প্রশ্নে। ওরা তো শাস্তি পেয়েছে, ওদেরকে ছেড়ে দিতে হলে এই কেসকে রিভাইভ করে পুনর্বিবেচনা আর কারণ দেখিয়ে উকিল মোক্তারের মাধ্যমে এই জিনিসটাকে আবার রিভাইভ করে তারপরে যদি হাইকোর্ট যদি আদেশ দেয় এদের মুক্তির, তখন না, সেটা তারপরে তো কিছু মানুষকে তো সাজা দিয়ে দিয়েছে, মেরেও ফেলেছে, তাদেরকে কেমনে মেরেও হবে? ফেলেছে। তারা তো আর ফিরে আসবে না, যেগুলো বেঁচে আছে ওগুলোকে ছেড়ে দিচ্ছে ওই কোর্টের রায়কে তোমার মিথ্যা অথবা প্রশ্নবিদ্ধ করার জন্য। যাকে ওটা পৃথিবীর সবাই বোঝে। পৃথিবীর কোন আইনের বলে ইউনূস ৭০০ জঙ্গিকে জেল থেকে ছেড়ে দিলেন? কোন তথ্য প্রমাণ জাতির সামনে উপস্থিত করতে না পেরে র ও মোসাদকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ইউনূস কেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন প্রায় ৩০ জন দেশপ্রেমিক অফিসারকে গ্রেফতারের নাটক মঞ্চস্থ করলেন? আজকে এই মামলাটার কথা উল্লেখ করে তিনি কোনো না কোনোভাবে একটি রাষ্ট্রকে জড়িয়েছেন এটার সঙ্গে। উনি ভারতকে জড়িয়েছেন। এই বিডিআর বিদ্রোহে টাকা ঢেলেছে পাকিস্তান। এই বিডিআর বিদ্রোহ করে সরকার পতন ঘটিয়ে ঘাতক দালালদের বিচার বন্ধ করার চেষ্টা ছিল পাকিস্তানি চেষ্টা, জামাতের চেষ্টা। এটার মধ্যে কোনো ভুল নাই।
তাজু ভাই আপনার কাছে আসবো আমি। আমি নিজে এর আগে একটা ভিডিও করেছিলাম আমার একটা চ্যানেলে। তো ওখানে আমি কতগুলো বই এবং কেবলের এই যে যে কথা কেবল বললেন, সেই হুম। কেবলগুলোর আমি দিয়ে দিয়েছিলাম উইকিলিক্সের, তারপরে মরিয়ার্টি কেবল। তো ওখানে স্পেসিফিক্যালি তোলা হয়েছিল যে বিডিআর বিদ্রোহ আরেকটা পার্সপেক্টিভ, যে বিডিআর বিদ্রোহটা বেসিক্যালি হয়েছিল বিডিআরদের ভেতরের অসন্তোষের জন্য, এই ক্ষোভ। আপনি আরেকটা পার্সপেক্টিভ দেখালেন এবং আপনারটা আমার এখন শুনে মনে হচ্ছে যে এটারও অনেক স্ট্রং যুক্তি আছে। তার জি লোপা উস্কানি দিয়েছে। ওদের মধ্যে অবশ্যই ওদের অসন্তোষ ছিল, সেটা আমি পার্সোনালি একজন বিডিআর এর সঙ্গে কথা বলেছি। আমি তো দেশে গেলে লোকজনের সঙ্গে দেখা হয়, আমাকে বলেছে তারা যে দেখেন আমাদেরকে দিয়ে চাকরের মতো ব্যবহার করে মিলিটারিরা। আমরা তো আলাদা বাহিনী, আমাদের তো নিজেদেরই প্রমোশন হয়ে আমাদের অফিসার হওয়া উচিত ছিল। আমাদের সব অফিসার আর্মি থেকে হয়, এরা আমাদেরকে তুই তোকারি করে, এরা আমাদেরকে বাড়ির চাকরের মতো ব্যবহার করে। আমরা দেখেছি যখন বন্যা হয় তখন পানিতে নেমে ওই উদ্ধার কাজ করে কিন্তু বিডিআররা। ওই আসবো চাল আপনার মেপে কাছে তাজু ভাই। মেপে চাল মেপে মেপে জনগণকে যে দেয়, মানে রিলিফ দেয়, বিডিআররা দেয়। বিডিআররা দেয়। এইসব কাজ বিডিআররা করে। ওই নোংরা পানিতে মিলিটারি নামে না বুট পায়ে দিয়ে, ওকে? তো অথচ বাংলাদেশের মিলিটারিরা যে রেশন পায়, তুমি তাজ্জব হয়ে যাবে যে তারা এখনো সেই পাকিস্তান আমলের রেটে চাউল কিনতে পারে। হ্যাঁ, বাজারে যাই থাকুক না কেন মিলিটারিরা পারে সেটা। মিলিটারিরা চাল, চিনি, তেল, মশলা, গ্রোসারি, মাংস সব ওদের রেশন আছে, ওদের ভাতা আছে। ওরা তাজু ভাই, মাঝে মধ্যেই এই জাতিসংঘে গিয়ে ওরা পয়সা কামিয়ে আসে। একবার একবার যেতে পারলে ফিরে এসে ওরা বিল্ডিং বানায়, এত টাকা উপার্জন করে। কোনো কিছু, এই যে ডাল ভাত প্রোগ্রাম চালু করেছিল, কোনো টাকা বিডিআররা পায় না। টাকাগুলো লোপাট হয়ে যায়, লোপাট করে আর্মি আর্মি অফিসারেরা, নির্লজ্জ, বেহায়া, অসৎ আর্মি অফিসারেরা। আজকে তাদের বাংলাদেশে এই কারণে, তাদের চরিত্র উদ্ঘাটনের কারণে তাদের কোনো সম্মান নেই। তাদেরকে মানুষ গালিগালাজ করে, তুই তোকারি করে তাদের সঙ্গে। তো আসবো এই তাজু যে ভাই আপনার কাছে। ঘটনাগুলো ঘটেছে, আমি আরেকটা তথ্য আমি একবার দিই। বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে প্রথম সেনা হত্যা ছিল না, এটা আমরা জানি। 57 জন কর্মকর্তা হত্যার জন্য, হ্যাঁ, এখন এই যে মামলা হয়েছে, এখন শেখ হাসিনার উপরে দোষ চাপানো হচ্ছে, হয়তো আরেকবার ফাঁসির অর্ডার হবে। কিন্তু মাত্র 2 মাসে 1143 জন সামরিক কর্মকর্তাকে হত্যার জন্য স্বৈরাচারী জিয়াউর রহমানের কোনো বিচার হয়নি। এটা শুধু জানিয়ে রাখলাম। 1143 জন মুক্তিযোদ্ধা সৈনিককে সে হত্যা করেছিল ফাঁসিতে, ফায়ারিং স্কোয়াডে। এগুলোর বিডিআর বিদ্রোহ, যেহেতু বিডিআর একটা আলাদা এন্টিটি, মিলিটারি আলাদা, এদের মধ্যে লড়াইটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু ভেতরে ভেতরে ক্যান্সারের মতো যারা খুঁড়ে খুঁড়ে খেয়ে ফেলেছে, সেই জিয়াউর রহমানকে আমরা ধরতে পারিনি। এটা হচ্ছে ট্র্যাজেডি। আর আজকে যে ক্যাঙ্গারু কোর্ট এই বিচার করছে, এরা একটু পিছিয়ে গিয়ে ওই 75-এ বঙ্গবন্ধুকে হত্যার জন্য এই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দায়ী করবে, যে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি বাবাকে খুন করেছেন। তারপরেও আরেকটু পিছিয়ে যাবে ওরা, গিয়ে 71-এর মুক্তিযোদ্ধাদের বিচার শুরু করবে। আজকে ইটস এ শেম অন মাই এন্টায়ার নেশন যে আজকে এই বিজয়ের মাসে আপনারা বিজয় উদযাপন করতে পারছেন না। পাকিস্তানি আর্মি জেনারেল এসে বাংলাদেশের মিলিটারিদেরকে জ্ঞান দান করছে। যারা নিজেদের দেশের প্রতিরক্ষা করতে পারেনি, তারা এসেছে বাংলাদেশের প্রতিরক্ষায় সাহায্য করতে। না কার বিরুদ্ধে? যে চারদিকে ঘিরে থাকা যে দেশটা শক্তিশালী একটা দেশ, যাদের সাথে আমাদের বন্ধুত্ব, যাদের শত শত নদী বাংলাদেশে ঢুকেছে, প্রধান নদীগুলো বাংলাদেশে ঢুকেছে তাদের ওপর দিয়ে।
আজকে যদি তারা বাঁধ খুলে দেয়, বাংলাদেশ বন্যায় ভেসে যাবে, তাদেরকে উস্কানি দিয়ে তাদের জাতীয় পতাকাকে অপবিত্র করে, তাদেরকে গালিগালাজ করে, তাদের উপরে বাংলাদেশের মিলিটারিদের আভ্যন্তরীণ অসন্তোষের যে আন্দোলন বা কুচেষ্টা, এইটাকে দোষ চাপিয়ে তাদেরকে শত্রু বানিয়ে তোলা হচ্ছে। এতে লাভ কার হবে? বাংলাদেশের বন্ধু ছিল ভারত। ভারত তাজু নাকি। ভাই, আপনার কাছে আসবো। আমি একটু থামাচ্ছি, আমি একটু ওকে। আওয়াল ভাইয়ের কাছে যাই। আওয়াল ভাই, তাজু ভাইয়ের পুরো কথাটা আপনার শুনলেন, আমরা শুনলাম যে এই যে বিডিআর এর এখন যে নতুন করে তুলে আবার কেস দিয়ে দিল, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করা হলো। টোটাল ঘটনাটা আপনি যদি দেখেন, তাহলে এখানে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি আলোচনায় থাকার কথা ছিল নির্বাচন। যেটা ইউনূস সরকার বলছে যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে নির্বাচন। কিন্তু দেখা যাচ্ছে এই যে বিডিআর এর কেস, তারপরে আবার খালেদা জিয়া, তারেক রহমান আসা, সবকিছু নিয়ে এমনই একটা যে সবকিছু আছে এখানে, যেটা প্রয়োজন এই মুহূর্তে সবচেয়ে বার্নিং ইস্যু। এর আগে কিছুদিন তারা সংস্কার নিয়ে দৌড়াদৌড়ি করলো, এখন দেখেন আবার এগুলো নিয়ে। মাঝখান থেকে নির্বাচনটাই মনে হয় এই আলোচনাটাই হারিয়ে যাচ্ছে। ইসি কি করছে, তফসিল কি দিবে কি দিবে না। আপনি এটাকে বিডিআর বিদ্রোহর এই কেসটাকে তোলা এবং রায় দেওয়া সবকিছু মিলে, এবং নির্বাচন, খালেদা জিয়া, আপনার কি মনে হয় এর মধ্যে নির্বাচনটা হবে? ধন্যবাদ তুবা, যৌক্তিক প্রশ্ন। আমাদের শ্রদ্ধেয় তাজুল ইমাম ভাই খুব সুন্দরভাবে বিডিআর বিদ্রোহের ঘটনাগুলোকে বর্ণনা করেছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। তবে ওই যে উনি বললেন না তাজুল ইমাম ভাই, এই যে পাকিস্তানের প্রেসিডেন্টের দূত জিয়া ইস্পাহানি, উনি কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে দেখা করার পরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করেছিলেন। দেখা করে ওই যুদ্ধাপরাধীদের যাতে বিচার না করা হয়, তার জন্য উনি পাকিস্তানের প্রস্তাব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, এটা আমার হাতে নয়, পাকিস্তান সরকার যদি মনে করে তারা লিখিতভাবে কিছু চাবেন, তারা দিতে পারে, জনগণ সেটা বিচার করবে, নতুবা আমি জনগণের ম্যান্ডেট পেয়েছি, আমাকে যুদ্ধাপরাধের বিচার করতেই হবে। এর 2 দিন, এর এক পরের দিনই কিন্তু শুধু জামাতের আমির মতিউর রহমান নিজামী নয়, মুজাহিদ সাহেবও কিন্তু তারা দেশ থেকে বিমানবন্দরে চলে যেতে চাইছিলেন, তাদেরকে বিমানবন্দরে আটকায় দেওয়া হয়। সুতরাং এই যে জাহাঙ্গীর আলম সাহেব, উনি তো চেয়ারম্যান ছিলেন ওই কমিটির, উনার সুপারিশ মোতাবেকই, উনার কমিটির সুপারিশ মোতাবেকই তো সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বিভিন্ন সাজা দেওয়া হয়েছে। তা আজকে উনি কমিটির সদস্য হইয়া তো উনাকে কেন দায় মুক্তি দেওয়া হলো? উনাকে কেন দোষারোপ করা হলো না? উনাকে তো শাস্তির আওতা আনা উচিত ছিল, যেহেতু উনি একটা রিপোর্টটা ঠিক দেয় নাই। কিন্তু উনার অধস্তন উচিত উচিত কাজ ওরা কোনোটাই করেনি। করে না। এই যে উনার অধস্তন যারা ছিলেন, পুলিশ কমিশনার, তারা সবারই কিন্তু শাস্তির আওতা আনছেন। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব, উনার বক্তব্য নাই, তাদের দলে বিরে গেছেন। আর যে বর্তমান আইন, বর্তমান সামরিক যে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকরুজ্জামান, যে 25শে ফেব্রুয়ারি প্রকাশ্যে বললেন বিডিআরদের, ওই আর্মিদের ওই সুখের সবাই, যে যে আমরা সচক্ষে জানি এটা যারা হত্যা করেছে, বিডিআররা এখানে হত্যা করছে, এখানে অন্য কোনো শক্তি জড়িত না, এবং যে বিচার হয়েছে এটা সঠিক হয়েছে, এই ব্যাপার নিয়ে তার কোনো শব্দ না করা হয়, এখানে এটা শেষ, স্টপ। ফুল স্টপ। সেনাবাহিনীর সেই ফুল স্টপ ওনারা গেল কোথায়? ঘাটতে চায় না জিনিসটা আমি ঘেঁটে। আমি তাজুল ভাই, আমার কাছে পরিষ্কার প্রশ্ন, আইদার সেনাবাহিনী মিথ্যা বলছে, অথবা এই কমিটি, স্বাধীন কমিশন মিথ্যা। দুই পক্ষ মিথ্যা হইতে পারে না। আর কে সামরিক সত্য, বাহিনী, সামরিক কে বাহিনী সত্য? অর্ধসত্য আমি বলছে, অনুরোধ করব অর্ধসত্য। এই চ্যানেলের মাধ্যমে সেনাবাহিনী প্রধানকে বলতে হবে যে আপনি সেদিন ঠিক বলেন নাই, নাহলে আপনি ঠিক বললে আপনি ওটাকে কন্ডেম করেন যারা বিচার করেছে, নতুবা আপনার সেনা প্রধানে থাকার কোনো যোগ্যতা নেই। আপনি এটা চ্যালেঞ্জ করছি, আপনি হয়তো আপনার বক্তব্য ঠিক থাকুন, নতুবা তাদেরকে কন্ডম করুন, নতুবা সেনাবাহিনী প্রধান থেকে আপনি দয়া করে সরে যান। সেনাবাহিনীকে কলঙ্কিত করবেন না, এই রাইট আপনার নেই। মাননীয় সেনা প্রধান অনেক করেছে, এটি আমার লোপা
আমি প্রশ্ন, আর কিসের নির্বাচন? কোথায় নির্বাচন হবে এই দেশে? নির্বাচনের কোনো পরিবেশ আছে? তারা নির্বাচনের নামে এখানে এনসিপি বলছে, আজকে এনসিপি কি বলেছে? এনসিপি নাহিদ ইসলাম বলছে নির্বাচনের পরিবেশ আসলে যেন তফসিল ঘোষণা করা হয়। ওই কোন কি বাংলাদেশ কংগ্রেস না কোন দলের একজনকে দিয়ে, ওই তো এগুলো তো সরকারেরই খেলা, ওই একজনকে দিয়া রিট করাইছে। এতদিন তো করে নাই রিট, আজকে কেন রিট করাচ্ছে? যে রিট করাচ্ছে যে ইলেকশন ইলেকশন দেওয়ার পরিবেশ নেই আজকে কেন? আজকে তারেক যে একজন নেতা, একটা দেশের একটা দলের সে নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে বলে যে এই দেশে তার দেশে আসা তার একক নিয়ন্ত্রণাধীন নয়। দুনিয়ার কোন নেতা এই কথা বলতে পারে? তারেক তারেক জিয়া তো আইএসআই সঙ্গে যোগ সাজস করে এই বিডিআর হত্যা মামলায় আসামি। হ্যাঁ, তার পালানোর পেছনে এটা একটা কারণ। এইবার তাকে দেশে আনতে হলে এই মামলাটাকে না উল্টাইলে কেমনে আনবে? এই মামলা উল্টিয়েছে, এখন সে আসবে। এখন আমার ধারণা লোপা, যে তারেক রহমান, তারেক জিয়া, জিয়া বলে ওরা, আমি জানি না বাপের প্রথম নাম কি করে শেষে আসে। তারেক জিয়া লন্ডনে গত 17 বছর ধরে রাজনৈতিক আশ্রয়ে এবং সম্ভবত পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেছেন। হ্যাঁ, সিটিজেন হয়েছেন কিনা আমি জানি না, হয়তো হয়েছেন, না হয়তো না। কারণ ওনার মুশকিল হচ্ছে, উনি তো বাংলাদেশের বিরুদ্ধে মামলা করে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, তাই না? ওনাকে তাই, তাজল ভাই, ওনাকে হ্যাঁ। আসতে হলে তো এখন। আমি যুক্তিটা সাজাই একটু, আপনি জি আমার সে হা না বলবেন শুধু। হ্যাঁ, জি 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 রাজনৈতিক আশ্রয় যখন আপনি কোনো দেশে নিবেন, তখন তো আপনি কেন দেশে যেতে পারছেন না? বলছেন না আমার দেশে গেলে বিপদ হবে, দেশে গেলে আমাকে মেরে ফেলবে, পলিটিক্যাল ভিকটিম করবে, আমাকে ফাঁসিতে ঢুকিয়ে দেবে, আমাকে মিথ্যা মামলা জড়াবে, এই বলে তো লোকে অ্যাজাইলাম চায়। তো তারেক জিয়াও তাই চেয়েছেন। এইবারে ব্রিটিশরা তো জানে যে বাংলাদেশের সরকার উল্টায় গেছে, এখন তোমার জামাত আওয়ামী লীগ আর নাই, দেশেই নাই, এবার তুমি যাও না কেন? এইবার দেশে যদি ফিরতে হয়, তাকে পলিটিক্যাল অ্যাজাইলামকে ক্যান্সেল করে, সারেন্ডার করে তারপরে আসতে হবে। আপনি ওইটা নিয়ে আসবেন, এখানে আসবেন, এসে আবার ফিরে যাবেন। আপনি এই দেশে আসছেন তো, আসা তো আপনার নিষেধ, আপনার জীবন সংশয়। ওই বলেছে না যে আমার নিজের সিদ্ধান্ত না, প্রথমে বলেছে আমার সিকিউরিটি নাই, এগুলার অর্থ হচ্ছে কি? তাজল ভাই হ্যাঁ, আমি বলি তার ওই আপনাকে, পলিটিক। সাপ্লিমেন্ট করি, হ্যাঁ, আপনাকে সাপ্লিমেন্ট করি। আপনি হ্যাঁ, উনি আসবেন কি না না আসবেন, উনি আসতে পারবেন এটা ওনার ব্যাপার, ঠিক আছে। উনি তো ভোটারও নাই দেশের, উনাকে তো 3টা নমিনেশন দিছে 3টা সিটে বিএনপি 2 মাস আগে, কিন্তু উনি যেটাই জানতে বাংলাদেশের উনি চাইছিলাম। ভোটারই না। আবার যা মনে করেন খুশি যে তাই উনি করছে রাহুল ভাই, উনি যা উনি খুশি তাই। জি, আবার মনে করেন যে ওই যে উনি যদি আজকে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা যে উনি এখনো ট্রাভেল পাস চাই নাই, যদি উনি চায় আজকে তাহলে একদিনের মধ্যে ইস্যু করা যাবে, আবার প্লেন ওটা আরেকদিন লাগবে। সুতরাং এই যে হযবরল অবস্থা, যদি আমরা ইলেকশন নিয়ে বলতেছি, যে উনি উনাকে নমিনেশন দেওয়া হয়েছে 3টা সিটে, অথচ উনি ভোটারই নেয় বাংলাদেশে। বিএনপি তা আবার এদিকে একজন কেস করছে, আরেকজন একজন নাহিদ ইসলাম বলছে নির্বাচনের পরিবেশ নাই, জামাত বলতেছে এই আমরা ইলেকশনের আগে গণভোট না হইলে ইলেকশন মানি না। এখন তাহলে ইলেকশনটা কিভাবে হবে? এবং ডক্টর ইনুস, উনি তো হলো সবচেয়ে বড় খেলোয়াড়, এটা কিন্তু আমার কথা না, উনি বলছে আমি ছোট মাঠের খেলা খেলি না, আমি বড় মাঠের খেলা খেলি। তো উনার খেলার তো বুদ্ধি তো সবার উপরে। আর উনি চাচ্ছেন এগুলা সবই উনার সাজানো মেটিকুলাস ডিজাইনের অংশ। উনি চাচ্ছেন কি এইগুলা কইরা ওনার ক্ষমতায়তে দীর্ঘায়িত করা। এবং কারণ জামাত আর এনসিপির তো ইলেকশন দরকার নাই, তারা তো ক্ষমতায় আছে, রাইট, রাইট, ক্ষমতায় আছে। সুতরাং ইউনুস রাইট। চাচ্ছে এইভাবে করে ওই তালিবালি করে কি যাতে সময়টা পাস করান যায় কি। তো সে আমি মনে করি ডক্টর ইউনুস তার মেটিকুলাস ডিজাইনেই কিন্তু চলছে। সে মেটিকুলাস ডিজাইন এগুলা নাটক না, করছে, কিন্তু নাটক সেটা করছে। সেটা ওনার পুরো কন্ট্রোল ওনার হাতে নাই। হ্যাঁ, পুরো কন্ট্রোল ওনার হাতে নাই, কিছু কিছু জিনিস ওনার হাত ফসকায় গেছে। সেগুলো হচ্ছে জামাত ওনাকে বলছে ঠিক আছে, আপনি এই দাবার মধ্যে আপনি হচ্ছেন গিয়ে মিনিস্টার,
যার পাওয়ার আছে সবচেয়ে বেশি। কিন্তু আমার বোর্ডে থাকতে হবে। আপনি দাবা খেলা জানেন? দাবা খেলার প্রত্যেকটা গুটির কিছু কিছু পাওয়ার থাকে। সবচেয়ে বেশি পাওয়ার থাকে মন্ত্রী। হ্যাঁ, তাকে যেদিকে খুশি চালানো যায়। কিন্তু সেই মন্ত্রীকেও ফেলে দিতে পারে কায়দার মধ্যে ফেললে। দুটো নৌকা কিস্তি যেটাকে বলে, কিস্তি মাত করে দিতে পারে দুটো নৌকা যদি ঠিক পাশাপাশি এসে মন্ত্রীকে ব্লক করতে পারে। হ্যাঁ, তো এই ব্লকিং এর জিনিসগুলা কিন্তু জামাতের হাতে। পাকিস্তানি যে মিলিটারি প্রধানরা আসছেন বাংলাদেশে এসে যে উপদেশ মারাচ্ছেন, ওরা মিলিটারিকে যতটা না উপদেশ দিচ্ছে, জামাতের সঙ্গে তাদের বৈঠক বেশি হচ্ছে। তারা পাকিস্তানের নির্দেশ জামাতের কাছে পৌঁছে দিচ্ছে, এইভাবে এইভাবে কাজ করো। হ্যাঁ, পাকিস্তান লাঠি দিয়ে সাপ মারতে চায়, সেই সাপও মরবে, লাঠিটাকেও সে ভেঙে রেখে যাবে। এই বাংলাদেশ দিয়ে ও ভারতের ক্ষতি করাবে, করিয়ে বাংলাদেশের দুর্মুজ খাবে যখন, তখন বাংলাদেশকে ফেলে দিয়ে চলে যাবে, যেভাবে 71-এ গিয়েছিল। তুম লোগ গদ্দার হ্যায়, তুমকো ऐसा নসিব হোনা চাহিয়ে। ওরা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বলে নাই যে পাকিস্তান ভেঙেছে, উসকো সাজা হোনা থা, সেই জন্য হয়েছে। হ্যাঁ, আর আজকের বাংলাদেশ ধ্বংস হয়ে গেলে তখন ওরা বলবে যে তুম লোক গাদ্দার থা, সেই জন্য তোমরা বিশ্বাসঘাতক ছিলে, তোমাদেরকে এই শাস্তি হয়েছে। বিহারিরা যখন আবার মুক্তিযুদ্ধের সময় চলে যায়, বিহারিরা 100-200% পাকিস্তান মিলিটারিদের সঙ্গে এরা কোঅপারেট করেছে এবং লুট তারা যা করার করেছে এরা। তো এরা যখন পাকিস্তানি মিলিটারি চলে যাচ্ছে সারেন্ডার করে, এই বিহারিরা তখন খুব উঠে পড়ে লাগলো আমাদেরকেও নিতে হবে। 54 বছর ধরে পাকিস্তান মিলিটারি বিহারিদেরকে নেয়নি। কোন যুক্তিতে জানো? পাকিস্তান বলেছে যে তোমরা তো তোমাদের যে দেশে খেয়েছো, যে দেশে থেকেছো, যে দেশে জন্মেছে তোমার ছেলে মেয়ে, সেইখান মাটির সঙ্গে তোমরা বেইমানি করেছো। তোমরা পাকিস্তান এলো, তোমরা বেইমানি করবে। সি, বিশ্বাসঘাতকদেরকে বিশ্বাসঘাতকরাই পছন্দ করে না, বুঝলে? তো রাজু ভাই, বাংলাদেশের মিলিটারিকে, এই যে আপনি যেটা বললেন যে আপনি, আমার ধারণা যে আপনি খুব ভরসা করেন যে জেনারেল ওয়াকার খুবই ব্যক্তিত্ব সম্পন্ন, মেরুদণ্ড সোজা একটা লোক, যে সব কিছু সামাল দেবে, ন্যায় অন্যায় বিবেচনা করে কাজ করবে। আমি মনে করি না সেটা। আমি মনে করি উনি গায়ে গতরে ঠিক আছে, কিন্তু ওনার ব্যক্তিত্ব নড়বড়ে, অনেকটা মানে ওই স্লাইম বলে লইট্টা মাছের মতো নরম। হ্যাঁ, ওনার মেরুদণ্ড নাই। মেরুদণ্ড থাকলেও সেটা শক্ত না। উনি স্ট্রেট কাট কোনো কথা বলছেন না। উনি বললেন পিরিয়ড, স্টপ, ওখানে আর কিছু নাই। কেন আপনার বলতে সাহসে হলো না কেন যে বিডিআর অসন্তোষকে কাজে লাগিয়ে উস্কানি দিয়ে জামাতে ইসলাম পাকিস্তান টাকা ঢেলে বিডিআরকে দিয়ে ইয়ে করিয়েছে, রাজু এই ভাই, এই বিদ্রোহ ঘটিয়েছে? তাজু ভাই, এটা আমরা বলতে না হয় পারলেন না কেন? আমরা না হয় বিডিআর উনি এর বিপক্ষ। লোপা, আমি লাইনটা শেষ করি। জি। জেনারেল ওয়াকার অর্ধ সত্য বলেছেন, অর্ধেক সত্য। আর ইউনুস ওনার যা খুশি বললেন, পুরোটাই মিশা কথা। এই লোক মিথ্যুক, চরম মিথ্যুক। এবার বলো লোপা। আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো। আমার মানে হুম। নির্বাচন, আসলে বাংলাদেশের মানুষ কি চাইছিল? একটা স্বচ্ছতা, একটা স্থিতিশীলতা, একটা নির্বাচন, এবং আমাদের একটা রাষ্ট্রটা, আমাদের একটা নির্বাচিত সরকার রাষ্ট্রটা চালাক, এই তো। খুব বেশি তো বাংলাদেশের সাধারণ মানুষের চাওয়া নেই। একটা স্থিতিশীল সরকার যেখানে অর্থনীতি, সমাজ, রাষ্ট্র সবকিছু ঠিকঠাক মতো চলবে। কিন্তু এর মাঝখানে যা হচ্ছে, এখন মনে হচ্ছে কি এত এত বিষয় ইউনূস সামনে নিয়ে এসছে, কিন্তু এই যে হত্যা, গুম, খুন, এগুলো কিন্তু হচ্ছে। আজকে গতকালকে একটা ছেলে, দুদিন আগে, মোমিন খান শাকিল, ছাত্রলীগের ছেলে, এটা আমার প্রশ্নটা আসলে আমার ভাইকে করব, তারপর আমি শেষ প্রশ্নটা আমি ইয়েকে করব, তাজু ভাইকে। 4 দিন আগে সে সর্বশেষ ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল শাকিল নামে, হ্যাঁ ছেলেটা, মুমিন খান, ছাত্রলীগের। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়।
এরপরেই শাকিলের মুখের ভাষায় কেড়ে নেওয়া হলো। আজ তার মানে আজকে পচা গলা লাশ তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এটা গেল একটা। এদিক দিয়ে সে কি আরেকটা এই বিষয়, গানটা গেয়েছিল কোথাও? এই গানটা কোথাও গেয়েছিল? মানে সে তার ফেসবুকে পোস্ট দিয়েছিল। পোজ দিয়েছিল, আচ্ছা। পোস্ট দিচ্ছিল ওরা আমার মুখ, মানে ও ছাত্রলীগ করে ওইভাবে কর্মকাণ্ড করছিল। ওর পচা ওকে মেরে ফেলে রেখে গেছে, ওর লাশ, গলিত লাশটা পাওয়া গেছে তুরাগ নদী থেকে। এটা গেল একটা। আরেকটা বিষয়, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, উনি তো কি বলবো আর, উনি বলছে ধানমন্ডি বদ্বীপের সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক দেখি না। আওয়াল ভাই আপনি বলবেন, একই প্রশ্নের উত্তর আমি তাজু ভাইয়ের কাছে শেষ জানতে চাইবো। আওয়াল ভাই আপনি কিছু বলুন এ দুটি ওই যে ঘটনা। ওই যে ডাস্টবিন শফিক, সরি সরি ডাস্টবিন শফিক সাহেবের কথাটা দিয়ে শুনতে যাচ্ছে, উনি যে বললেন যে মুক্তিযুদ্ধের সম্পর্ক নাই। না, উনাদের উস্তাদ পাকিস্তানের যে গোয়েন্দা প্রধান 24 তারিখের 5ই আগস্ট যখন ওই বঙ্গবন্ধু 32 নম্বর ভাঙচুর করা হয়, তখন পাকিস্তানের আগুন গোয়েন্দা লাগাইছিল। প্রধান উনি বলছিলেন যে এটা তো ভাঙবে, কারণ এই এখান থেকেই মুজিব মুক্তিযুদ্ধের সবকিছু কলকাঠি নাড়ছেন। এইটাই হলো না, না, মুক্তিযুদ্ধের পরিণতি। পাকিস্তান ভাঙ্গার পাকিস্তান ইয়ে বাঙ্গার, দেখেছেন। এই বাঙ্গার এখান থেকে ষড়যন্ত্র করছেন, এখান থেকে বাঙ্গার ষড়যন্ত্র করছেন। শুধু তাই না, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনি কিন্তু বলছিলেন শেখ মুজিব তা গাদ্দার, পাকিস্তানকে ভাঙ্গার জন্য আজকা তার বাড়ি জনতা ভাঙচুর করে তার শিক্ষা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের গোয়েন্দা প্রধান এ কথা বলছে। বাংলাদেশ সরকারের তো উচিত ছিল সাথে সাথে তার প্রতিবাদ করা, যে এটি নয়, পাকিস্তান ভাঙ্গার জন্য শেখ মুজিবের 32 নম্বর। সুতরাং এই যে ইউনূস সাহেবের ওই সহকারীটা এটা বলে, তার তো কোনো, তারা কি বলবো আমি কোনো বলতে চাই না। সুতরাং এরা এগুলা, তারা মিথ্যাচার, মিথ্যার উপর আছে। এই দেশের 1975 সালের পর থেকে আওয়ামী লীগ কোনোদিন, এটা বলতেই হয় যদি দলীয় জিনিসটা হয়ে যায়, আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র করে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ তার সমস্ত দিনে 8 বার না 9 বার ইলেকশন করেছে, সবসময় ক্ষমতা আসতে পারে নাই। যতবার ক্ষমতা আসছে ইলেকশনের মাধ্যমে। আর অন্য যারা বড় বড় কথা বলে, তারা কিন্তু ক্ষমতার বেশিরভাগ সময় এই 2 নম্বরই করে ক্ষমতা নিয়েছে। আজও ক্ষমতাটা নিতে চান এই সমস্ত অপশক্তি, ওই 2 নম্বরই করে। জনগণের ভোট দিলে, আজকে যদি জনগণের রায় চায়, তাহলে জনগণের ভোট দেও, সব পার্টি মিলে ইলেকশন দিতে বলে, জনগণ কাকে চায়। আজকে যে ওই ইলেকশনের কথা আসছে, জামাত ইসলামের নেতা শফিকুল ইসলাম মাসুদ আর ইসলামী ব্যাংকের কি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর মোহাম্মদ আব্দুল জলিল, এই দুইজনের মধ্যে একটা টেলিফোন কথোপকথন ফাঁস হয়েছে, এটা হ্যাঁ, বাংলাদেশের ব্যাপারে আসছে। সেখানে কি আচ্ছা, ওই এটা জামাত আমাকে নেতা পাঠিয়েছে। বলতেছেন, হ্যাঁ যারা বলতেছেন কিভাবে ইলেকশনে কোথায় কোথায় কিভাবে দায়িত্ব পালন করতে হবে। বিএনপি অবশ্য এটা কয়েকদিন আগেই বলছিল যে ওই ইসলামী ব্যাংকের কাউকে দায়িত্ব দেওয়া যাবে না, এবং সেখানে জামাতের সেক্রেটারি তখন প্রতিবাদ করছিল, না তারা অত্যন্ত সৎ, তারা নিষ্ঠাবান, দায়িত্ব পালন করে। তাদের মধ্যেই তাদের মধ্যে নাটক শুরু হয়েছে, তাদের মধ্যে ইলেকশন নিয়ে নানা ধরনের কাহিনী শুরু হয়েছে। তারাই একে অপরকে বিশ্বাস করে না। তারা মা মা দুই ভাই, কিন্তু দুই ভাইয়ের মধ্যে নাটকও হয়, বিশ্বাস অবিশ্বাসের খেলা হয়। তো সেইখানে কিসের নির্বাচন হবে? একটা মক নির্বাচনের জন্য একটা মক করছে গত সপ্তাহে ওই ওই আমাদের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ঢাকা দেশে 11 সালে বাংলা থেকে নেয়। সেখানে ওই নির্বাচন কমিশনার সাহেব নাম যে উনি গিয়া দেখেন এই বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা দেখা বলে যে মগের মধ্যে যদি এই বিশৃঙ্খলা হয়, তো আসল নির্বাচনে কি ভাবে হবে? এক ভোট দিতে লাগছে 4 মিনিটের মতন একজনের ভোট দিতে। এই যে এইভাবে একটা প্রহসনে নির্বাচন করার জন্য বিএনপি চাচ্ছে, কারণ তাদের ক্ষমতাটা দরকার। আর জামাত এনসিপি চাচ্ছে আমরা তো ক্ষমতায় আছি, আমাদের নেতা ইনুস আছে, আমাদের ইলেকশন দেওয়া দরকার কি, আমরা নিজেদেরকে আরো গুছাই নেই, আমরা শক্তি অঞ্চল করে নির্বাচন দেব। সুতরাং বাংলাদেশে আমি মনে করি, এই কথাটা বললে হয়তো বলবেন যে প্রফেসর সাহেব অত বড় বড় কথা বলে। এই দেশে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, এই মুক্তিযুদ্ধের এই
ডিসেম্বর মাসে দাঁড়িয়ে আমি বলতে চাই, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের দল হলেন আওয়ামী লীগ। এটি আজকে প্রমাণিত। ওই মুক্তিযুদ্ধের দল বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে আমি বিশ্বাস করি না, এবং কোনো নির্বাচন হওয়ার আমি কোনো সুযোগও দেখছি না। এগুলো শুধু নাটক। এই দেশে নির্বাচন অবশ্যই হবে, যেখানে যখন আওয়ামী লীগ সহ সব দলে নির্বাচন করবে। আওয়ামী লীগকে অনেক সময় ব্লেম দেওয়া হয় যে আওয়ামী লীগ তো একতরফা নির্বাচন করছে। আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে বাধ্য হয়েছে। কোনো দলকে আওয়ামী লীগ নির্বাচনে আসতে বাধা দেয় নাই। তারা নিজেরা নির্বাচন বর্জন করছে। শুধু বর্জন না, নির্বাচন বানচাল করতে তারা চেষ্টা করছে সর্বাত্মক। আওয়ামী লীগ তো বলে না যে আমরা নির্বাচন করব না। আওয়ামী লীগ বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। দুইটা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। সেই নির্বাচনে এত একতরফা হয়েছিল যে 36 দিন ক্ষমতার বেশি থাকতে পারে নাই বিএনপি, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। আর আরেকটা ইলেকশন আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই, 1988 সালে এরশাদের প্রহসনের নির্বাচন। সেখানে সব দলগুলো নির্বাচন করছিল। সেই নির্বাচন করেও এরশাদ স্বৈরাচারী তকমা নিয়ে 2 বছরের মধ্যে ক্ষমতা হারাইতে হয়েছিল। সুতরাং আওয়ামী লীগ নির্বাচনী দল। নির্বাচন 75 সালের 79 সালেও আওয়ামী লীগ কঠিন পরিস্থিতিতে নির্বাচন করেছেন। সুতরাং আওয়ামী লীগের নির্বাচনে ভয় দেখায় লাভ নেই। আর আওয়ামী লীগের বাদে যারা নির্বাচনে চিন্তা করছেন, তারা আমি মনে করি অনেক বোকার স্বর্গে বাস করছেন। এই দেশে যদি কিন্তু নির্বাচন হয়, প্রকৃতপক্ষে নির্বাচন হলে সব আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এটি জাতি চায়। এটি হলো আমার কিন্তু আবার বক্তব্য। ভাই, আমার প্রশ্ন ছিল আওয়ামী লীগ নির্বাচনে আসবে, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, জনমত জরিপে আওয়ামী লীগ আর পারদ উপরের দিকে, বারবার জনপ্রিয়তা বাড়ছে যত ধরনের জরিপ করা হয়, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে মেরে ফেলছে, মেরে পানিতে ভাসিয়ে দিচ্ছে, ইয়ে রাখছে, জেল হয়ে যাচ্ছে, এই যে একটা ছেলের কথা বললাম, এটাতে আসলে আওয়ামী লীগ কিভাবে, মানে এই যে কোণঠাসা অবস্থা না, থেকে এটা এটা তো ভীষণ আওয়ামী এটা তো লীগের কোনো পরিকল্পনা তো পরিবর্তন। দেখি না। আমি বলি, লুপা 1971 সালে এইভাবে তো লোকজনকে মারছে, রাজাকাররা মারছে, আর্মিরা মারছে, রাজাকাররা ধরাই দিয়েছে, আর্মিদেরকে দিয়ে মারাইছে, সবকিছু। 71 সালে তো লাশের তো কোনো হদিস নাই। এখন তো প্রতিদিন লাশ ভাসতেছে নদীতে, 22টা 23টা করে লাশ আসতেছে প্রতিদিনের, আমরা দেখতেছি। এখন তো তারা মুক্তিযুদ্ধকে নিধন করতে চাচ্ছে। ওই যে মুক্তিযুদ্ধের মাসে বলতে হয়, মুক্তিযুদ্ধের মানে গলার মালায় দিচ্ছে মুক্তিযোদ্ধা। এই হাসানুল হক ইনু, বীর মুক্তিযোদ্ধা সংগঠক, এই আমির, মানে এই যে এই বরিশালের, আমি তো নাম অনেক সময়, আমির হোসেন আমু ভাই, উনাদেরকে মোড়া করে, পিঠে পিট মারা করিয়া এখন আদালতে তোলা হয় এবং তাদেরকে গায়ে ডিম ছোড়া হয়। এই জন্য কি তারা মুক্তিযুদ্ধ করেছিলেন? সুতরাং এখন তো মুক্তিযোদ্ধাদের কোনো মূল্য নাই। তাদেরকে খতম করার জন্য তারা প্রতিজ্ঞা করছে। তাদের মিশন যে আস্তে আস্তে খতম করে তারা মুক্তিযোদ্ধাদেরকে, আওয়ামী লীগের সাপোর্টারদেরকে নিঃশেষ করে ফেলবে। কিন্তু এইভাবে তো নিঃশেষ করা যায় না। পাকিস্তানের একে নিঃশেষ করতে পারছিল? পাকিস্তানের 30 লক্ষ শহীদ একটা একটা মুক্তিযুদ্ধকে শহীদ শহীদ করার পরে কি কোনো নিঃশেষ হয়েছিল? বাঙালির চেতনা তো জাগ্রত হয়েছিল। সুতরাং যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যারা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের দল পরিণত করে, তাদেরকে এইভাবে নিঃশেষ করা যাবে না। এটা নৃশংসতা করা যাবে, কিন্তু নিঃশেষ করা যাবে না। সেই নৃশংসতা তো তারা চাচ্ছেই, কিন্তু এভাবে নিঃশেষ হবে না, মানুষের অনেক প্রাণহানি হবে। এটি এটি একমাত্র আমি আমি মনে করি। অনেক এবং ধন্যবাদ। মুক্তিযুদ্ধের দল হিসাবে আবার আওয়ামী লীগ ফিরে আসবে। মুক্তিযুদ্ধে এই দেশে মানুষ মুক্তিযুদ্ধে জয় হবে, পরাজিতরা পরাজয় থাকবে। এটি সাময়িক একটা বিজয় তারা মনে করছে। এটি অত্যন্ত সাময়িক আমি মনে করি। এটা অনেক বেশি দিন ধন্যবাদ টিকবে না। আওয়াল ভাই, আমি একটু তাজু ভাইকে দিয়ে শেষ করব। তাজু ভাই, আপনি সার্বিকভাবে যে অবস্থাটা, যেটা নির্বাচন, আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার অসুস্থতা, এটা একটু বেশিক্ষণ না, 5 মিনিটের মধ্যে, কারণ আমার অনেক সময় হয়ে গেছে, একটু বলেন না প্লিজ। হ্যাঁ, না সে ঠিক আছে, ঠিক আছে। খালেদা জিয়া অসুস্থ এবং আমার ধারণা প্রাকৃতিকভাবে তার মৃত্যু হয়েছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে আমার ধারণা। আমি এটাও ধারণা অবাক হব না, কারণ এরা তো লাশ নিয়ে, মৃত্যু নিয়ে রাজনীতি করে।
15ই আগস্টের লুঙ্গি ডান্স দেয়, যে খালেদা জিয়ার চতুর্থ জন্মদিন পালন করে এরা। এরা বীভৎসভাবে এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের অন্তরে আঘাত দেওয়ার চেষ্টাটা এদের বরাবর আছে, বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে আছে। 15ই আগস্ট কেন তাকে একটা ভুয়া জন্মদিন পালন করতে হবে, তাই না? তো এখন তাকে যদি কোনোভাবে 16 তারিখ পর্যন্ত রেখে লাইফ সাপোর্ট খুলে নেয়, তাহলে 16 তারিখ হবে এই বিএনপির এবং জামাতেরও শোক দিবস। সেই ঘটনাটা উল্টে গেল না? গোটা দেশ যখন দুঃখ দিবস পালন করবে 15ই আগস্টে, সেদিন তারা আনন্দ করবে খালেদা জিয়ার জন্মদিন। আর 16 তারিখে যখন গোটা দেশ বিজয়ের উল্লাসে উদযাপন করার কথা, ওই দিন শোক দিবস পালন করবে। কারণ আসলে ওটা ছিল তাদের পরাজয়ের দিন। ওকে, আমাদের কতগুলো জিনিস বুঝতে হবে। আউয়াল ভাই যেরকম প্রশ্ন করছেন যে এটা করা উচিত ছিল, করো নাই কেন, আমি জনগণকে বলবো এরা এটা করবে না, কারণ এরা এটা এসেছে এখানে না করার জন্য। আপনাকে বুঝতে হবে, ওরা এসেছে বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ভাঙা, তারপরে মুক্তিযুদ্ধের নথিপত্র ধ্বংস করা, জাদুঘর ধ্বংস করা, আর এই 32 নম্বর ভাঙা। 32 নম্বর একবার পুড়িয়েছে, তখন সব শেষ হয়ে গেছে। আমি পুড়তে দেখেছি, সে আগুন দেখেছি আমি ইউটিউবে। তারপরে বুলডোজার দিয়ে নিয়ে গিয়ে ভেঙেছে 1 বছর পরে। হ্যাঁ, তো ভাঙার পর তো আর কিছু থাকার কথা না। দ্বিতীয়বার আবার বুলডোজার নিয়ে গেছে। হ্যাঁ, কারণ ওই দিন একটা নাটক হচ্ছিল, আপনি বললেন না নাটকের কথা। নাটকটা হচ্ছে মিলিটারি সেভ করছে, কোন কচু ঘন্টা সেভ করছে, একটা বিল্ডিং তো পুরাই দিছে, তারপরে বুলডোজার দিয়ে ভাঙছে। আপনারা কি সেভ করতে আসছেন? আপনারা তো সেদিন লেজ গুটিয়ে পালা গেছেন আপনাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে। আজকে নাটক দেখাইতে আসছেন যে আমরা প্রোটেক্ট করছি, এবং কয়েকজনকে খুব মৃদু পশ্চাৎ দেশে লাঠির আঘাতও দেখলাম আমি করেছেন তারা। তারা খুব মাইন্ড করেছে। হ্যাঁ, চলে গেছে ওখান থেকে, তারা এসেছিল 32 নম্বর আবার ভেঙে দিতে। তো এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে 32 নম্বরের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্পর্ক নাই, একটা ভেঙে যাওয়া বিল্ডিং, পুড়ে যাওয়া বিল্ডিংকে বারবার কেন ধ্বংস করতে আসছে? এখানে মারলে, আউয়াল ভাই আপনার সঙ্গে আমার যদি বক্সিং হয়, আর আমি যদি টের পাই যে আমার আপনার বুকের বাঁদিকে একটা দুর্বল জায়গা আছে, ওখানে ব্যথা হয়, আমি তো বারবার ওইখানেই মারবো, আপনি যাতে হেরে যান। 32 নম্বর আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের হার্টের জায়গা। এই হার্টের উপরে ওরা পাউন্ডিং করতে চায়। এটা একটা মানসিক যন্ত্রণা, মানসিকভাবে পরাভূত করার চেষ্টা। ইলেকশন ইলেকশন ওরা কিছুতেই, এই আওয়ামী লীগ ছাড়া ইলেকশন করলে বিশ্বের কোথাও গ্রহণযোগ্যতা পাবে না, এটা ওরা জানে। এই জন্য যত চেষ্টা আওয়ামী লীগকে খারাপ, আওয়ামী লীগকে ভারতের দোসর, আওয়ামী লীগ ভারতের হয়ে আমাদের মিলিটারিদেরকে মেরে ফেলেছে, পিলখানা করেছে, অমুক করেছে, তমুক করেছে, এগুলো বলে বারবার এগুলো মিথ্যা অজুহাত দেওয়া, তড়িঘড়ি করে ট্রাইব্যুনালের মধ্যে বিচার করা, এই সব কিছু হচ্ছে আওয়ামী লীগকে বাদ রেখে ওরা ইলেকশন করতে চায়, যেটা পৃথিবীর কেউ মানবে না। কিন্তু যদি যুক্তি দেখানো যায়, এই দেখো এরা এত খারাপ, তাহলে হয়তো মানবে। এবং মিনওয়াইল এই যে মারধর করছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের কর্মীদেরকে, মাঠ পর্যায়ের কর্মীদের, বড় বড় নেতাদেরকে তো অলরেডি মেরেই ফেলেছে। 100 কতজন যেন মারা গেছেন, 100 জনের উপরে নেতা জেলের ভিতরেই মারা গেছেন বিনা চিকিৎসায়। আমরা তো দেখলাম হাত কড়া পড়া অবস্থায় আইসিইউতে মারা যাচ্ছেন মুক্তিযোদ্ধা বিচারপতি, দেখলাম তো আমরা। তো এগুলো ওরা কেন করছে? লোপা, তোমার সঙ্গে যদি আমার দৌড় প্রতিযোগিতা হয়, তা আমার জেতার উপায় হচ্ছে যে দৌড়ে তোমাকে হারাবো। আর আরেকটা উপায় আছে, তোমার টিংড়ি যদি আমি ভেঙে দিতে পারি, তোমার ঠ্যাং যদি আমি ভেঙে দেই, তাহলে বাবা তুমি আর আমার সঙ্গে দৌড়ে পারবে না। তো আওয়ামী লীগের ঠ্যাং ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু ওই যে আউয়াল ভাই বললেন যে আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি, ওরা তো মাঠের কর্মী, মাঠ পর্যায়ে, মাঠ থেকে উঠে আসবে।
এবং নেত্রী নেত্রী তো আছেন। তারেক রহমান যদি 17 বছর ব্রিটেনে বসে কানি আঙ্গুলের আগায় ওনার ওনার দলকে চালাতে পারেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার জন্য প্রাণ দেওয়ার জন্য লোকজন দাঁড়িয়ে আছে, অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, নেন মাইরা ফালান, তারপরেও কমু জয় বাংলা। শুনতে তো পাচ্ছি, দেখতে তো পাচ্ছি। আরে ভাত সিদ্ধ হলো কি না, লোপা তুমি তো গৃহিণী, সেটা দেখার জন্য একটা ভাত টিপে দেখলেই হয় যেটা হয়েছে কিনা, তাই না? নাকি ভুল বললাম? তো ওই একটা লোক, দুটো রিক্সাওয়ালার বক্তব্য থেকেই বোঝা যায় গোটা দেশের মানুষ মুক্তিযুদ্ধকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে। এতগুলো ভালো কাজ যিনি করেছেন, সংস্থান করেছেন অন্যের, মেয়েদের কাজের সংস্থান করেছেন, নারী ক্ষমতায়ন করেছেন, ভাতা দিয়েছেন, বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, তাকে মনে পড়বে তখনই যখন পেটে টান পড়বে। তোমার মনে আছে সেই পালঙ্ক ছবির সিনেমাটার কথা? এই আনোয়ার হোসেন এই ইয়েটা চুরি করে নিয়ে, কাঁঠালটা চুরি করে নিয়ে গেছেন, টের পেয়েছে জমিদার, বলছে যে হইব না, পেটে টান পড়ছে। হ্যাঁ, তো পেটে টান পড়লেই লোকে বোঝে যে আগের মানুষটা, আগের শাসনটা ভালো ছিল। আর এই নতুন প্রজন্ম, এরা তো আগের শাসন টাসন দেখেনি কিছু, ওরা শেখ হাসিনাকেই দেখেছে। উনি এত ভালো কাজ করেছেন, ওরা ধরে নিয়েছে এটা সব সরকারই করেছে। সব সরকার তো করেনি। এবার তাড়িয়ে দিয়ে দেখা যাচ্ছে যে ঝুলি তো ফুটো, পয়সা তো আর ধরে রাখা যাচ্ছে না। হ্যাঁ, লুটপাট চলছে দেশে, অরাজকতা চলছে দেশে, মবক্রেসি চলছে দেশে, মানুষ ক্রুদ্ধ হয়ে উঠছে, মানুষ একে অন্যকে হত্যা করছে, মানুষ এমনকি কুকুর মেরে ফেলছে, পশুর উপরে নিজেদের রাগ ঝাড়ছে। তো আমি আশা রাখি, আশা করি বাংলাদেশে ক্ষমতা আসবে জনগণের ভোটে, এবং সেই ভোট সম্ভবত, যদি হয়, নিরপেক্ষ করার জন্য আন্তর্জাতিক চাপে বা আন্তর্জাতিক হস্তক্ষেপে যদি একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সব দলকে সমন্বয় করে একটা ইলেকশন হয়, তাহলে বাংলাদেশের মানুষ কিছুটা শান্ত হবে। ওকে, আপনারা ভালো থাকবেন দর্শক, আপনারাও ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।